নমস্কার, ওয়েলকাম টু ফিল্ডবাসীতে এক্কা বার্থডে সকলকে স্বাগত জানাই। অনেকদিন লকডাউনের জন্য এই এক্কা বার্থডে এপিসোডটা আমরা করতে পারিনি, লকডাউন উঠে গেছে, তো সেই জন্য এক্কা বার্থডে এপিসোডটা নিয়ে আমরা আবার চলে এসেছি। এবং দেখতে পাচ্ছি মাস্ক পরা আছে, কারণ মাস্ক পরা না থাকলে অনেকেই অনেক প্রশ্ন করে, এটার জন্য মাস্ক পরা আছে, তবে মাস্কটা খুলেই কথা বলবো, নাহলে সেভাবে কথা বলা যায় না। মাস্কটা খুলি, তারপরে বাকি কথা মাস্ক খোলা হয়ে গেছে। এবং আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি রয়েছেন তাকে আমরা স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকে বিকাশী গুপ্ত, যিনি এলাকার একজন অভিনেত্রী এবং একজন ডান্সার। তো তার কাছ থেকেই তার কেরিয়ারের ব্যাপারে, তার পুরো জার্নির ব্যাপারে অনেক কিছু জানবো। এবং লাস্টে তো বেশ কিছু চমক থাকবে, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, ফলো করতে হবে আমাদের। তো মাস্কটা এবার খুলতে পারবো, এবার আর চাপ হবে না। আগেই বলে রাখলাম, উইথ অল প্রিকশনস কিছু মেনটেন করেই আমরা কাজটা করছি, ইন্টারভিউটা করছি। আচ্ছা বলো, কেমন আছো? খুব ভালো আছি। ভালো না থাকা ছাড়া আরো কোনো উপায় নেই। একদম একদম বিন্দাস, ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা, তোমার তো সামনে বার্থডে যাবে, বার্থডে তো উইশ করেছি, তার হ্যাপি বার্থডে বলতে হয়। তো বার্থডেটা কেমন গেল? বার্থডেতে আমার একটা জিনিস, বার্থডেতে আমরা দেখেছি যে তুমি বাংলার বর্তমানে ক্রাশ, তার সঙ্গে গেছিলে এবং তার সঙ্গেও সময় কাটালে। তো বার্থডেটা কতটা লাভলি হলো? First of all, thank you so much for wishing me now also. ব্যাপারটা হচ্ছে যে বার্থডেটা না, আমি বছর আমি একদমই মুডেই ছিলাম না কোনো রকম বার্থডে সেলিব্রেট করার। ইভেন আগের বছর না, যে যা যাচ্ছে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি মুডটাই নেই যে এবার একটু সেলিব্রেট করবো, আনন্দ করবো। আমি ইউজুয়ালি ওই কিছু দেওয়ার মানে ফেসবুকে আপলোড করার জন্য বা জানানোর জন্য কিছু একদমই করি না, যাই করি খুব সাইলেন্টলি করি। তো সেক্ষেত্রে আমার বার্থডেটা স্টার্ট হলো এবার, ওই আমরা ডিসাইড করেছিলাম আমি আর আমার ফ্যামিলি দুজন, মানে আমি তিনই বলবো আমার ফ্যামিলিকে। তো আমরা 3 মিলে কিছু ফুড প্যাকেটস, অ্যারাউন্ড 120 মতো প্যাকেটস ওই যেতে যেতে রাস্তায় আমরা দিয়ে দিতে যাচ্ছিলাম। মানে এটা আমরা প্ল্যান করেছিলাম। এবার এদিক থেকে শুরু হলো, বাইপাস থেকে শুরু হলো, করতে করতে আমরা অ্যারাউন্ড 1টা নাগাদ বেরিয়েছি, জাস্ট একটু লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়েছি। বেরিয়ে এবার জাস্ট দক্ষিণেশ্বরের দিকে গেছি। এবার দক্ষিণেশ্বরে এমনি ওখানে প্রচুর মানুষেরা থাকে, যারা ক্রাউড থাকে। তো জাস্ট আমরা জন্য দিতে দিতে মানে, আর আমরা তাদেরকেই চেষ্টা করেছি এবার যাদের জেনুইনলি অনেকটা বয়স, যাদের জেনুইনলি দরকার, যারা কাজ করে দিতে পারে তারা তো আছেই, ঠিক আছে। এবার যারা ইভেন আমরা অনেক সবজি মানে যারা কাজ করছে স্ট্যান্ডার্ড, তো তাদেরকে দিয়েছি। খুবই বেশি আরো বেশি করে দিয়েছি আমরা যারা অনেকটা বয়স হয়ে গেছে। দিতে দিতে এবার আমরা দক্ষিণেশ্বর মন্দির ক্রস করে জাস্ট একটু পাড়ায় গেছি, দিচ্ছি। চারিদিকে তো আমাদের মদন স্যারের মানে মদন দা, যাই বলি ওনার পোস্টে তো আমি বললাম আরে এটা তো মদন দার জায়গা, আমি ভেরি ক্যাজুয়াল। এবার আমার যে ফ্রেন্ড ছিল সে গাড়ি থেকে নামলো, সে এবার মানে মদন দাকে কাউকে একটা ফোন করলো যে যদি মদন দা একটা উইশ করে দেয়, আপনাদের পাড়ায় এসছে, দিচ্ছে মানে প্যাকেট, ফুড প্যাকেট দিচ্ছে, ভালো লাগে। আমি তখনও জানি না, হঠাৎ করে আমার কানের মধ্যে ফোনটা এনে কথা বলতে, হ্যাঁ আমি মদন দা বলছি। কি মদন দেবে ব্যাপারটা, আমি তো অবাক, মানে আমি কি বলবো নিজেও জানি না। তো অ্যাজ এ মানে আমি দেখো কোনো পলিটিক্যাল রং আজকে কোনো গায়ে লাগাইনি বা সেভাবে আমি খুব একটা ইন্টারেস্টেডও না যে পলিটিক্স নিয়ে কথা বলতে পারছি। বাট দ্য ওয়ে হি স্পোক টু মি, মানে কত বছর চিনি, তো আমি তো অবাক, মানে এত ওয়ার্মলি একটা উইশ করলো, ভালো লাগলো। তো সঙ্গে সঙ্গে বললো আমি খুব পিজিতে আছি, তুমি চলে এসো 2 দিন। এবার আমাকে তো যেতেই হতো, মানে একজন যতই হোক একজন এমএলএ, আমাদের রাজ্যের একজন এমএলএ বলছে, তো সেদিনকে আমার অন্য কোনো বিশাল কাজ নেই, তো আমি ওটা করতে করতেই যাচ্ছি। সো
কি বলবো, আমি আউট অফ অর্ডার আমি অ্যাটেন্ড করলাম ভিজিতে গিয়ে। তো সেখানে গিয়ে আই ওয়াজ এক্সট্রিমলি অ্যাস্টনিশড টু সি যে ওই প্রায় 200-300 লোক রেডি ছিল আমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য। অদ্ভুত ভাবে আমাকে ওখানে প্রেসিডেন্ট করা হলো, প্লাস উনি যখন জানতে পারলেন যে ওনার পাড়াতেই আমরা একটা কাজের জন্য গেলাম, প্রচন্ড খুশি হলেন, খুব ভালোভাবে, প্লাস ফুল দিলেন, একটা বুকে ছিল, একটা নর্মাল একটা রেড ড্রেস, আরেকটা আমি একটা পিঙ্ক কালারের ব্লগ করেছিলাম, তো ওটা উনি ম্যাচ করেও আবার 2 মিনিটে বই বুকেটা সেলিব্রেশনের সাথে ওটাও দিলেন। সো ইট ওয়াজ আ ভেরি সুইট জেস্টার অফ হিম, অ্যান্ড ডেফিনেটলি আমাদের সবার ইউনানিমাস ক্রাশ আমাদের মতো। তো এই বছর বার্থডেটা খুব অদ্ভুতভাবে কাটলো। তো আমি কোনো সেলিব্রেশনের মুডেই রাখিনি, সেলিব্রেট করবো, বাট উনি আমাদের উনি প্লাস ওনার টিম আমার বার্থডেটাকে সেলিব্রেট করলেন। তো ওটাই খুব আনন্দ, ভালো লাগলো, খুব লাভলি ছিল, খুব লাভলি ছিল একদম। আচ্ছা, এবার তোমার কেরিয়ার প্রসঙ্গে আসে। তুমি ফার্স্টে স্কুল টিচার ছিলেন ফার্স্ট টাইম, তো সেখান থেকে অভিনয়টা এবং স্কুল টিচিংটা কীভাবে শুরু হলো এবং সেই হট করে স্কুল টিচিং থেকে অভিনয় এইটা কীভাবে সেটা যদি সম্পূর্ণ স্কুল টিচিং বলতে আমি যখন জাস্ট আমি ফার্স্ট ইয়ারে আমি আর্কিটেকচার স্টুডেন্ট বিএসসি সাইকোলজি পড়াশোনা করছিলাম। তো তখন আমি জয়েন করি অ্যাজ আ পার্ট টাইম সেন্টারিস্ট। তো আমার পারফরমেন্স ওয়াজ কোয়ালিটি গুড, তো ওই জন্য ওনারা আমাকে আমার ধরো প্রায় 1.5 years 2 years মতো আমার হয়ে গেল। তো আফটার মাই গ্র্যাজুয়েশন ওনারা আমাকে বললেন যে আমি ফুল টাইমার জয়েন করতে, আবার ফুল টাইমার সাথে সাথে যাতে আমার মাস্টার্সটা কন্টিনিউ করতে পারি সেই অপশনটা ওনারা দিলেন। তো ভালোই চলছিল, অ্যারাউন্ড আমার 2.5 বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল অ্যাজ আ টিচিং প্রফেশনাল, ভালোই চলছিল। হঠাৎ একদিন আমার করোনা চক্রবর্তী ডিরেক্টর বর্তমান স্যারের সাথে দেখা হলো নন্দনে। তখন আমাকে একটা ছোট্ট চরিত্রের জন্য অফার করলেন। এছাড়াও আমি আগে প্রচুর সিরিয়ালসের জন্য অফার পেয়েছিলাম, বাট আমার কোথাও জানি না মনে হচ্ছিল যে চট করে সিরিয়ালটা করবো না, কারণ আমি হয়তো প্রেশারটা নিতে পারছি। এটা নিয়ে আসবো। তো তখন অতটা, কারণ ওই স্কুল টিচার করে সম্ভব না, একদম একদম। তারপরে আমি ওই একটা ছবিতে কাজ করলাম, বাঘবন্দি খেলায় করেছিলাম। খেলাতে একটা ছোট্ট চরিত্র ছিল, বাট ইট ওয়াজ ভেরি পাইভটাল রোল ইন দ্য ফিল্ম, যেটাকে ঘিরে পুরো গল্পটা ছিল। তো ওই যে শুরু করলাম, তারপর যখন দেখলাম আমি বুঝলাম যে আচ্ছা, তার এই ক্যারিয়ারটা পারসিউ করার জন্যই হয়তো আমি এসছি, বা আমার উদ্দেশ্যটা হয়তো এটা। কারণ তারপরে না টুকরো এরকম না যে আমি ডেফিনেটলি আমি তারপরে ওয়ার্কশপ করেছি, আমি চর্চা করেছিলাম, বেশি ফিল্ম্যাটিক ফিল্ম ভাষার মানুষ ছিলাম না, খুব যে শহর বিদেশি ছবি একদম না, খুব যেরকম একটা নর্মাল আমি ডান্স নিয়ে থাকতাম। তো সেটা কিন্তু হ্যাঁ, আমি নাটক করেছি, প্রচুর গান করেছি, নাচ করেছি, প্রচুর স্টেজ করেছি, প্রায় 15-17 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ক্যামেরার সামনে একজন অ্যাক্টর হবো, সুপার অ্যাক্টরের থাকে, তারপর দেখুন আস্তে আস্তে একটা দুটো অ্যাডস, তারপর আরও কয়েকটা ছবি। আমি তখন ডিসাইড করলাম না যে আমি এটাই করবো, মানুষও খুব কনফিডেন্ট কি আমি করতে পারবো। আর আমি শুরু করেছিলাম তো মোটামুটি অনেক বিগ হাউস থেকে আস্তে 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 কলস আসলো, কাজ করলাম, প্রচুর অ্যাডস করলাম, প্রমোশনস করলাম। তো করতে 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 আমার এইটা নিয়ে এই জুলাইতে আমার 3 years কমপ্লিট। তো ওই শুরু করেছিলাম, কোনোদিন আমার ওটা ছিল না যে আই হ্যাভ টু গ্রো ইন দ্যাট, প্রথমেই আমাকে লঞ্চ করবে বিশালভাবে, তো ওই মেন্টালিটি দিয়ে একদম ছিলাম না। আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আর হ্যাঁ, ঠিকঠাক চরিত্রে কাজ করেছি, কিছু ডিভিশন ছিল, আরও অনেক চরিত্র অফার্স পেয়েছিলাম, কিন্তু সব চরিত্র কাল্পনিক মতো, হয়তো সব চরিত্র আমার কাছে কাল্পনিক হতো, আমি সেটা কল্পনায়ও করবো না, বা আমি করতে পারবো না, এক্সিকিউট করতে পারবো না। তো আমি সেই চরিত্রগুলোতেই কাজ করেছি, যেটা আমি মনে করেছি আই ক্যান জাস্টিফাই দ্য ক্যারেক্টার্স। ডান্স কি ছোটবেলা থেকেই করতে? ডান্স তো আমি যখন 1.5 বছর, তখন থেকে আমি ভীষণ দুষ্টু ছিলাম বলে আমাকে ডান্স স্কুলে জয়েন করিয়েছিল।
বাট তার আগেও নাকি যখন আমি একদম বাচ্চা 6-7 মান্থস তখন থেকেই হাত পা ছুঁতাম। আমার মা তো বলে তুই ছেলেও কনস্ট্যান্টলি কিক মারতিস, আর মা ভাবে ভেবেছিল ছেলে হলে হয়তো ফুটবলার হবে আর নাহলে মেয়ে হলে হয়তো ডান্সারই বানাবে, কারণ এত লাঠির মাকে মেরেছি নাকি আমি। তো ওই জন্য মারও খুব ইচ্ছা ছিল যে আমাদের ফ্যামিলিতে সবাই মেনলি গানের দিকে ছিল, মানে প্রত্যেকে ইনফ্যাক্ট খুব ক্লাসিক্যাল ঘরানার গানের দিকেই সবাই, কিন্তু আমি একমাত্র বাবাদের দিকে আমি একমাত্র নাচের দিকটা খুব প্যারিশ করতাম। বহু বছর আমার নাচটা মানে আমার একটা বয়স মোটামুটি 22 to 23 ইয়ার্স ধরে আমি এই ডান্স করছি। তোমার অভিনয় নিয়ে যে প্রশ্নটা প্রথমে রাখো সেটা হচ্ছে তুমি সিরিয়ালে অনেক কটাতে লিড ক্যারেক্টারের সুযোগ পেয়েছিলে কিন্তু তুমি করোনি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে লিড ক্যারেক্টার পাওয়াটা খুব টাফ ব্যাপার, একটা অনেকেই পায় না, অনেক বছর ধরে অপেক্ষা করতে হয়, কিছু লিড ক্যারেক্টার পেয়েও সেটা করোনি, সেটা কেন হয়েছিল, কেন করোনি? With all due respect to the television actors production, যেটা টেলিভিশনের মেইন ব্যাপার সেটা হচ্ছে টেনাসিটি। ওই 14 ঘন্টা 16 ঘন্টা, তাও তো তারপরে 14 আওয়ার্স হলো, মানে আমি যখন এসেছিলাম তখন অব্দি 14 আওয়ার্স ছিল না, জাস্ট তারপরে শুরু হলো ওইভাবে। আর প্রথমত আমি অলওয়েজ চেয়েছিলাম আমি আই বি আ ফ্রিল্যান্সার, কারোর আন্ডারে চাকরি, ওই জন্য আমি চাকরি করে, ওটা স্কুল প্রফেশন ছিল ঠিকই, বাট কোথাও কোথাও সামনে ডাউন লাইন আই অলওয়েজ সেলকে নিজে থেকে স্টার্ট আপ করবো, আই অলওয়েজ ট্রাই টু বি আ ফ্রিল্যান্সার। তো ওইখানে ওনার একটা অলমোস্ট একটা জবের মতো, মানে এভরিডে সেম থিং। তো আমার মনে হলো যে আর এখনও তুমি প্রিপেয়ার্ড না, হয়তো জানি না মানে আমাদের ফিউচারে হোয়াট লাইজ ইন আওয়ার ফিউচার, এখনো অব্দি আমি মনে হচ্ছে লেট মি ওয়েট, এতদিন ওয়েট করেছি হয়তো আরও মানে এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা এখন ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমাদের একটা সুবিধা হয়ে গেছে কি লট অফ স্কোপ, বাট এই আজ থেকে কাজও অনেক হচ্ছে, একদম কাজও অনেক হচ্ছে। তো সেই কারণে আমার মনে হলো যে দেখি না একটু আরেকটু ওয়েট করি না, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ হওয়াটা ইজ নট দ্য ম্যাটার অফ জব, তো অনেকটা সময় লাগে। আর তার বড় যখন ইউ হ্যাভ নো গডফাদার, ইউ হ্যাভ নো তোমার বাড়ির কেউ আছে, মা বাবা বা কেউ না কেউ একটা আছে, তো সেখান থেকে নিজেকে ওই ওয়েট করে প্লেস করে ঠিকঠাক চরিত্র, সেটাও তার থেকেও বড় কথা অনেক ক্যারেক্টার পেয়ে সেখান থেকেও ফিল্টার করে অল্প কাজ করবো বা ঠিকঠাক কাজ করবো, সব কিছু মেনটেন করে চলাটা সত্যিই ডিফিকাল্ট, বাট তাও আমার মনে হচ্ছে আমি ওটাই চুজ করবো। নাহলে হয়তো এতদিন আরও অনেক মানুষ চিনত, এখন হয়তো 5টা মানুষ ছিল, তখন হয়তো 50টা মানুষ চিনত। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আই থিঙ্ক আই শুড ওয়েট। জানি না পরে যদি আমাকে আবার মেগা করতে হয়, ইফ আই ফাইন্ড নো আদার অপশন, যে আর সত্যি দেওয়ালে ঢেকে যাচ্ছে, হাতে কোনো কাজ নেই, দেন ডেফিনেটলি আমি মেগা। বা আমার যদি ইচ্ছেও করে কখনো না আমি মেগার এমন একটা ক্যারেক্টার পাচ্ছি, হয়তো নতুন করে মহাভারত হচ্ছে, আমি যদি কখনো মেগা করি, আমি তো মাইথোলজি আমার ইন্টারেস্ট আছে, মানে যেগুলো খুব মানে কোনো সময় যদি মহাভারত হয়, আমি যদি সেখানে কোনো একটা ঠিকঠাক আইকনিক ক্যারেক্টার পাই, ডেফিনেটলি আমি হয়তো করতে পারি, যদি আমি তখন ফিল থাকি সেগুলো না। আচ্ছা, এবার তোমার মুভির প্রসঙ্গে দেখি, মুভি বা মুভি তুমি অনেকগুলোতে কাজ করেছো, তারপর ধরো ভূতচক্র প্রাইভেট লিমিটেড আছে, সুইজারল্যান্ড আছে, এবং আরও অন্যান্য কাজও তুমি করেছো। তো মুভি এক্সপিরিয়েন্সটা কেমন, মানে মুভি করার সুযোগটা কীভাবে এলো এবং মানে ফার্স্ট কাজ ছিল সেগুলো একটু বলো। আমি প্রথম স্টার্ট করেছিলাম বাঘবন্দি খেলা খেলে, দেন কিছু কিছু চরিত্রই করেছি, ভূতচক্র যেটা বললে, ছবিটা আমি এখনো দেখে উঠতে পারিনি। তো তারপরে টেকোতে একটা ক্যামিও করেছিলাম ঋত্বিকদার সাথে। আচ্ছা, দেন আমি জি5 এর 3টে কাজ করেছিলাম, একটা করেছিলাম ফিল্টার কফি লিকার আহমদার হাউস থেকে, একটা করেছিলাম সুদক্ষিণার শাড়ি রানাদা সুদেশনাথীর একটা ভেরি মানে খুব একটা পাইভটাল রোল ছিল সুদক্ষিণার শাড়িতে, খুব ভালো একটা চরিত্র ছিল, তো যেটা থেকে অলসো আই ওয়াজ কোয়াইট নোটিসড। আর একটা করেছিলাম জয় জয় দেবী রাতদার। তো তারপরেও আরও একটা ছবিতে কাজ করেছিলাম যেটা এখনো অব্দি রিলিজ হয়নি, মানে সেটা এখন আটকে আছে, গুরুজি সুইজারল্যান্ড, সুরিন্দার ফিল্ম থেকে সুইজারল্যান্ডে একটা ক্যামিও করেছিলাম। এই সমস্ত ছবিতে ছোটো ছোটো চরিত্র করেছিলাম, সাপোর্টিং একটা 2-3টে ছবিতে ক্যামিও করেছিলাম, আর অন্যগুলো সাপোর্টিং ক্যারেক্টার্স করেছিলাম। আর যেটাতে আমাকে ফার্স্ট ব্রেক বা আমাকে লঞ্চ করলো সেটা হচ্ছে ডেফিনেটলি রিমোদার ফিল্ম কর্মা, ওটা আট টাইমস অরিজিনাল ফার্স্ট ফিল্ম।
কারণ ওরা প্ল্যানও করেছিল যে যদি ওরা হল রিলিজ করতে পারে ভালোই হয়, কিন্তু প্রবলেমটা ছিল ওই যে তখন প্যান্ডামিক, অ্যান্ড আগের বছরের প্যান্ডামিকের পর ফার্স্ট ফিল্মই ছিল কয়না, তো ওইটাতে করেছি। দেন ওদের আরেক ছবিতেও কাজ করেছি অলৌকিক করে, 4টে গল্পের মধ্যে একটা গল্প। এখন তো অনেক মানে পোস্ট স্টোরিজ করে বহু ছবি করে, তো সেরকমই একটা কাজ করেছি। আর রিসেন্ট একটা হইচইয়ের সিরিজ করলাম, ওটা এখন অব্দি কোনো কিছুই বেরোয়নি, মানে কোনো প্রমোশন স্টার্ট হয়নি, হয়তো হবে আফটার, এখন পোস্ট প্রোডাকশন হতে চলছে রক্ত দিলাম বলে। ওটা অনেকগুলো মাল্টি কাস্ট নিয়ে, তো সেটায় আমি ওয়ান অফ দ্য প্রাইম মানে কাস্টে একটার মধ্যে আছি। আর একটা মিটদার সাথে একটা মিউজিক্যাল পোয়েট্রি করলাম, একটা একদম ডিফারেন্ট কাজ, ফিল্মের ওপর ওরকম কাজ হয়নি এখন অব্দি নালিশ। তো ডিরেক্টরেরও ফার্স্ট ডেবিউ কাজ, টিডি লুথর টিডি, ওনার তন্ময়, তো ওর কাজ করলাম। অ্যান্ড নেক্সট আরও কিছু যেরকম বলেই দিচ্ছি, সেটা হচ্ছে 17-18 সালের একটা ছবি করছি, তো সেটা হয়তো আমার মে বা জুনের মধ্যেই কমপ্লিট হয়ে যেত। আবার এই লকডাউন, নামটা কি বলা যাবে না? নামটা এখনো বলা যাবে না, বিকজ ওটা একটা ভীষণ ভালো কাজ, মানে যতক্ষণ না যোগাযোগটা নিজেরা প্রেস করছে আমি সেটা বলছি। আমরা সবাই খুবই ভালো ভালো কাজ, খুবই ভালো অ্যান্ড খুব ইন্টারেস্টিং, মানে বাংলায় হয়তো কাজ আগে সত্যিই হয়নি। তো এটা একটা কাজ করছি, ওটা হয়তো আগস্ট 10 আমি জানি না, পুরোপুরি হয়তো শিডিউল হচ্ছে, একটু সিচুয়েশন নর্মাল হচ্ছে। আর নেক্সট একটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল টু আ কমেডি সামথিং, খুব কমেডি কিছু করবো, অ্যান্ড খুব সিরিয়াস কমেডি, এরকম না যে মানে করে হাসাবো, কিন্তু না আমি সিরিয়াস, বাট ইট উইল বি এ গুড কমেডি। তো একটা কমেডি সিরিজ করছি, ওটা আন্ডারটাইম করে করছি। তো অলরেডি ওরা ফেসবুকে বলেই দিয়েছে, মানে ডিরেক্টর, তো আমি ওই জন্য বলে দিচ্ছি। তো ওটা করছি কাজটা, ওটা হয়তো এই জুলাই থেকে স্টার্ট। লিঙ্গদার কাজে তোমার যেটা বন্ধু লিড করেছো সাহেবটার সঙ্গে, সঞ্জনার ক্যারেক্টার ছিল, তো লিঙ্গদার প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স হলো তোমার? আমরা জানি লিঙ্গদা খুবই একজন ভালো ডিরেক্টর এবং তার কাজ অনেক জায়গায় প্রশংসিত হয়েছে, অনেক বছর ধরে আমরা দেখি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আর্টা টাইমস অ্যান্ড মানে রিঙ্গোদা, যে রিঙ্গোদার এত একটা সুন্দর স্টাইলাইজ ডিরেক্টর। আমরা ওনার বহু ছবি, আমার মানে প্রায় 3টে ছবি তো খুবই ফেভারেট, মানে আমার ফেভারেট ছবির মধ্যে 3টে ছবি, যেরকম প্রথমে ক্রান্তি, লাভ, নহন্যতে আমার প্রচণ্ড মানে পছন্দের 3টে ছবি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার আমি ফার্স্টে এখনো অবধি ভাবি যে যাকে আমার প্রথম যে ডেবিউ ছবি অ্যাজ এ লিড, সেটা রিঙ্গোদার মতো একটা ডিরেক্টরের সাথে স্টার্ট হয়েছে। সুযোগটা কীভাবে একটু বলো? সুযোগটা হচ্ছে আমি তো আগে আড্ডা টাইমসে একটা লিপলক বলে ওদের একটা মিনি সিরিজের ছোট্ট একটা ক্যামিও করেছিলাম। তো তারপরে এখন তো সব হাউসেই ওরা আর্টিস্ট ব্যাংক রাখে না, ভিডিও করে অডিশন করে, তো আমার মানে ওদের আর্টিস্ট ব্যাংকে আমারও অডিশন ছিল। তো রাজীব স্যারের মনে হচ্ছিল মানে স্ক্রিপ্টটা ওনারা যখন সিলেকশন করছেন চরিত্রটা, যে কোথাও না কোথাও কি সঞ্জনার চরিত্রটা আমি করতে পারবো। আর সব থেকে মজার একটা ব্যাপার হয়েছে, আগের বছরে আমার কিছু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আই গেইন ওয়েট, মানে ওই ধরো মানে একটা স্টাউট ব্যাপার, মানে তুমি যদি আমাকে কর্মাতে দেখেই থাকো, মানে সেখান থেকে একটা বেশ মানে দেখেই মনে হবে যে শি ইজ আ মার্ডার। তো ওই স্টাউট ব্যাপারটা রিঙ্গোদাও চেয়েছিল, যে একদম শি শুড নট লুক লাইক আ হিরোইন, মানে আমার হিরোইন এসে কেউ একটা আর্ট ডিরেক্টর হাতে অ্যাক্সটা দিচ্ছে তারপর সে মারছে, এরকম সে চায়নি। ইট হ্যাড টু হ্যাভ আ ভেরি রিয়েল লুক। তো ওই জন্য আমাকে ওটা ওয়ান অফ দ্য রিজনস যে আমি আই ওয়াজ শর্ট লিস্টেড। তারপরে যখন আমার একটা সেলফ টেস্ট করলো, ওরা দে বিলিভ কি আমি চরিত্রটা করতে পারবো, আমি পারফেক্ট ফর দ্য ক্যারেক্টার। তারপরে কিন্তু সত্যি কথা বলতে ওটাও লকডাউনের মধ্যে প্লাস কিছুটা লকডাউনের পরে শুরু হয়েছিল। কেউ এক্সপেক্ট করেনি যে ওটা অত বড় করে ওরা লঞ্চ করবে, বিকজ ওটা একটা ধরো ওই স্টপ গ্যাপ ম্যানেজমেন্ট মতো হয়তো বাই দ্য এন্ড অফ আগের ইয়ারের আগস্ট বা সেপ্টেম্বরে একটা রিলিজ করে দিত। কিন্তু যখন দ্য এন্ড প্রোডাক্ট কেম আউট, ওরা দেখে মনে করেছিল যে না, আমরা এইভাবে এটা নষ্ট করতে পারি না, ইট শুড বি অ্যান অরিজিনাল ফিল্ম, আর যেটাকে কিনা খুব ভালোভাবে গ্র্যান্ড রেখে ওরা লঞ্চ করি। সো তারপরে যখন কর্মার রেসপন্স আসতে লাগলো প্রচণ্ড ভালো, মানে আগের টাইমসের আফটার ফেলুদা বোধ হয় কর্মা সব থেকে বেশি ভিউজ হয়েছে, মানে ওরা যেটা রিপোর্টস দিল, তো সেটা শুনে আরও বেশি মানে খুবই এক্সাইটেড। আর ওই জন্য অল থ্যাঙ্কস
goes to Ada Times and Ringoda for selecting me. রিঙ্গোদার কাছে মতো আরও অনেক কাস্টিং ছিল, বাট রিঙ্গোদা মানে আমাকে সিলেক্ট করার অডিশন করার পর আমার সাথে প্রায় ধরো 10 ডেজের একটা ওয়ার্কশপ করলো। আমি তো ওই চরিত্রটার জন্য প্রায় 1 মাস ওই চরিত্রটা ওই ছিলাম। খাওয়া দাওয়া হাঁটা চলা মেকানিজমস ওয়ার কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান পৃথা। সঞ্জনা তো একদমই আলাদা পৃথার থেকে। তো তো খুবই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, আর আমি অনেক কিছু শিখতে পেরেছি প্রথম ছবিতে। আর প্রথম ছবিটা যখন সাকসেসফুল হয় না কারোর, আর এখন ওটিটি প্ল্যাটফর্মের জন্য কি আমরা বুঝতে পারছি কোথা থেকে অডিয়েন্স দেখছে। দর্শকরা তো এখন ওটিটির জন্য মানে একটু ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছে, ফিডব্যাক দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা সব থেকে ভালো হয়েছে আমাদের। আমরা যেন বাংলাদেশে গেছিলাম ডিসেম্বরে আমরা প্রমোট করতে, এই কারণে বাংলাদেশ থেকে নাকি সব থেকে বেশি অ্যাপ ডাউনলোড হয়ে মানে কর্মা থ্রু কর্মা মানে ওদের টেকনিক্যাল ব্যাপার এটা। তো বাংলাদেশের ভিউজ ছিল মানে 1 মাস না সামথিং 15 দিনের মধ্যে প্রায় 2 lakhs। তো বাংলাদেশের অডিয়েন্স। তারপরে আমার সাথে অনেকে পার্সোনালি এই এখন তো ফেসবুক মেসেঞ্জার ইনস্টা হয়েছে, তো তারা দেখেন ডিরেক্টলি কন্ট্যাক্ট টু দ্য আর্টিস্ট। তো তারা আমার সাথে কথা বললো, প্রচণ্ড প্রশংসিত হলো। দেন মানে বুঝতে পারলাম যে শুধু বাংলাদেশ মানে ইন্ডিয়া বলে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতটা মানুষ দেখেছে বাইরে থেকে মানে প্যান ইন্ডিয়া ওয়াইজও মানুষ প্রচুর দেখেছে। আর যেহেতু এটা হিন্দিও হয়েছিল, হিন্দি ডাব হয়েছিল, অ্যান্ড এটা পুরো মেকিংটা তো বাংলা ছবির মতো ডেফিনেটলি না যদি দেখে থাকো একদম ডিফারেন্ট। একটা একদম মনে হবে এটা ইটস নট আ বেঙ্গলি ফিল্ম। ডায়লগসও ম্যাক্সিমাম ইংলিশেই ছিল। তো সব কিছু মিলে ইটস আ কন্টেম্পোরারি কাজ, যেটা কিনা প্যান ইন্ডিয়া থেকেও প্রচুর ভিউজ হয়েছে, যেটা অ্যাকর্ডিং টু আডা টাইমস স্ট্যাটিস্টিক্স। বিদেশ থেকে মানুষ দেখেছে প্রচুর, প্রবাসী বাঙালি দেখেছে। তো এটা হচ্ছে আমি এই যে এই কথাটাই বলছি, আমি এরকম কিছু জন্য ওয়েট করছিলাম যে একটাই কাজ করি না, বাট সেটা যেন মানুষের কাছে গ্লোবালি রিচ হয়, মানুষ যেন সেটাকে দেখে পছন্দ করে, বাট এই নাও পছন্দ করতে পারে। বাট পছন্দ হওয়ার মানুষের সংখ্যাটা এত বেশি, ইনফ্যাক্ট প্রডিউসারও খুব খুশি যে যেটা ইনভেস্ট করেছে সে he got back that and it's a massive hit। তো তাদের কাছেও একটা খুব বড় অ্যাচিভমেন্ট, আমার কাছেও অ্যাজ অ্যান আর্টিস্ট খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমার প্রথম ছবি। ফিল গসিপের সকল দর্শককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অনেকক্ষণ হয়তো আপনাদের সময় নিয়েছি, কিন্তু আমার ভালো লাগবে আমাদের মতো রাইজিং অ্যাক্টরদের পাশে যদি আপনারা এইভাবেই থাকেন আর আমাদের আরও অনেক বড় হতে সাহায্য করেন। থ্যাংক ইউ।